আসুন বন্ধুরা, ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ একটি নতুন গল্প শোনা যাক। আজকের গল্পের নাম ভূত মানলেন প্রফেসর জ্ঞানেশ। লিখেছেন সুবিখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবী। বাড়িতে কিছুদিন ধরে যে ঘটনাটি ঘটে চলেছে সেটা যে অলৌকিক একটা কিছু, এ বিষয়ে বাড়ির সকলেই প্রায় একমত হয়ে পড়েছে। শুধু ওই অলৌকিকটি ভৌতিক না ভগবানিক সেটা দিয়েই একটু মতভেদ রয়েছে এখনো। বুবুনের ঠাকুমার গোড়া থেকেই মত ব্যাপারটা সম্পূর্ণ ভগবানিক এবং তিনি তার মত থেকে 1 ইঞ্চিও নড়ছেন না। আর ঠাকুমার এই দৃঢ়তা দেখেই বোধহয় ক্রমশ বুবুনের জেঠিমাও তার সমর্থক হয়ে পড়েছেন। কিন্তু বুবনের মা আর কাকিমা পুরোপুরি ভূতের সপক্ষে। ওদের মতে আদি অন্তকাল থেকে ভূতেরাই তো যত অঘটন ঘটানোর নায়ক। তাদের এই চিরন্তন অধিকারে হঠাৎ ভগবান কেন নাক গলাতে আসবেন? কিন্তু বুবনের বাবা আর জ্যাঠামশাইয়ের কেস আলাদা। বাবা যতদিন বলেছেন ঠিক বোঝা যাচ্ছে না, জ্যাঠামশাইও ততদিন বলে এসেছেন ঠিক বোঝা যাচ্ছে না। আর যেদিন বুবনের বাবা অর্থাৎ বাড়ির মেজবাবু দেবেশ বর্মন হঠাৎ বলে উঠলেন, না, ঘটনাটা অলৌকিক বলেই মনে হচ্ছে, ঠিক সেই দিন থেকেই জ্যাঠামশাইও বলতে শুরু করলেন, হ্যাঁ, ডেফিনেটলি অলৌকিক, তাছাড়া কিছু হতেই পারে না। আবার হঠাৎ যদি কোনো দিন, মানে যদির কথা বলছি, মেজবাবু বলে ফেলেন ব্যাপারটা ভগবানিকও হতে পারে, তো বড়বাবু তৎক্ষণাৎ ঘোষণা করে বলবেন নির্ঘাত ভগবানিক, তাছাড়া কিছু নয়। বড়বাবুর এ অভ্যেস চিরকালের। তবে ঠাকুমা বলেন চিরকালের নয়, সেই যে পিঠোপিঠি 2 ভাই একই সঙ্গে ম্যাট্রিকুলেশন এক্সামিন দিয়ে দেবু 1st ডিভিশনে পাশ করলো আর দ্বিজু 3rd ডিভিশনে। সেই অবধি দ্বিজু ছোট ভাইকে গুরু তুল্যি দেখে আসছে। বুবন অবশ্য বোঝে না এতে গুরু তুল্য দেখবার কি আছে। এই যে বুবন তার জ্ঞান অবধি ঠাকুমার উচ্চারণের ভুল শুধরে আসছে, আর তার জন্যে কি ঠাকুমা বুবনকে গুরুতুল্য দেখছেন? মোটেই না, বরং গ্রাহ্যই করেন না সেই ডিভিশনকে ডিভিশন। আর বুবন যত বলবে এক্সামিন বলার থেকে তুমি বরং পরীক্ষা বলো ঠাকুমা, তা কানেও নেবেন না, সেই এক্সামিনই বলে চলবেন। বুবনের কথা যেন কথাই নয়। তা সে যাক, বাড়ির মধ্যে একজন কিন্তু কারুর সমর্থক নয়, তিনি স্বতন্ত্র। তিনি হচ্ছেন ছোটবাবু, অর্থাৎ বুবনের কাকা ডক্টর জ্ঞানেশ বর্মন। কোন যেন একটা কলেজের প্রফেসর তিনি, বিজ্ঞানের ছাত্র, বিজ্ঞানের মাস্টার মশাই। তিনি এইসব অজ্ঞানতা বরদাস্ত করতে রাজি নন। তাই ভূত, ভগবান, অলৌকিক কাউকেই স্বীকৃতি দিচ্ছেন না, এমনকি দুর্বোধ্য রহস্যকেও নয়। বলছেন ঘরে সংসারে এমন কোনো ঘটনা ঘটতেই পারে না বুদ্ধিতে যার ব্যাখ্যা মেলে না। চোর নামের একটা প্রাণী নেই জগতে, অথচ যেরকম অবিশ্বাস্যভাবে চাবিবন্ধ আলমারির মধ্যে থেকে অথবা ছিটকিনি লাগানো ঘরের মধ্যে থেকে কিংবা হঠাৎ চোখের সামনে থেকেও বাড়ির সব জিনিসপত্র অদৃশ্য হয়ে যাচ্ছে, সেভাবে জিনিস অদৃশ্য করা চোরের গুরুদেবেরও সাধ্য নেই। তাহলে যাচ্ছে কিভাবে? শীত কাটছে না,
চাবি ভাঙছে না। প্রথম কবে থেকে যেতে শুরু করেছিল সেটা বলা শক্ত। প্রথমটা কে অত খেয়াল করেছে? দরকারের থেকে অনেক বেশি জিনিস থাকলে আর বাড়িতে অনেক লোক থাকলে চট করে ধরা পড়ে না কোথাও কিছু কমছে। মনে হয় কে হয়তো কোনোখানে রেখেছে। তাছাড়া কমতি না পড়লে খেয়ালে আসবে কেন? ধরো বুবুনের বাবার চটির শখ, তার 7 জোড়া চটি। সেই 7 জোড়া চটির থেকে যত দিনে 4 জোড়া চলে গেল তত দিনে নজরেই এলো না তার জুতো কমে গেছে। বুবুনের কাকিমার শাড়ির শখ, এত বেশি শখ যে অত বড় বড় দুটো আলমারিতেও ধরতে চায় না। পাল্লা খুললেই দুমদাম পড়ে যেতে শুরু করে শাড়িরা। অতএব তার অগুন্তি শাড়ি। তার থেকে অনেক গোছা শাড়ি হাপিস হয়ে না যাওয়া পর্যন্ত টের পাওয়া সম্ভব। বুবুনের জেঠিমার বেড কভার কেনা বাতিক। বেড কভার কিনে কিনে দেরাজ বোঝাই করেন তিনি। সেই বোঝা থেকে বেশ কিছু হাওয়া না হওয়া পর্যন্ত টের পাবেন কি করে? স্টকে হাত পড়ার তো দরকারই পড়ে না, বিছানার সঙ্গেই তো কত রয়েছে। এ সংসারে স্টক করার বাতিক কার নেই? সকলেরই কিছু না কিছু আছে, বাতিকই বলো আর হবেই বলো। দরকারের বেশি টাকা থাকলে যা হয় আর কি, বিনা দরকারে জিনিস কেনা। বড়বাবু অর্থাৎ দ্বিজেশ বর্মনের বাতিক হচ্ছে রেশন স্টক করা। তার ধারণা তৃতীয় মহাযুদ্ধ আগত প্রায়, আর এসে গেলেই তো খাদ্যদ্রব্যরা মহাশূন্যে বিলীন হয়ে যাবে। তাহলে তখন উপায়? এতগুলো লোকের সেই খাদ্যহীন দিনের বুভুক্ষ অবস্থা কল্পনা করে জ্যাঠামশাই মরিয়া হয়ে রেশন স্টক করে চলেছেন। সিঁড়ির মাথার ঘরটা মেঝে থেকে মাথা অবধি জ্যাঠামশাইয়ের অবদানে বোঝাই। বস্তা বস্তা চাল, বস্তা বস্তা গম, টিন টিন ডাল, মশলা, নুন, চিনি, ড্রাম ড্রাম তেল, ঘি, ডালদা, কৌটো কৌটো চা, গুঁড়ো দুধ, কোকো কফি, বোতল বোতল হরলিক্স, ভিভা, বেবি ফুড, কি নয়? বেবি তো একটাই রয়েছে বাড়িতে, ছোট বর্মনের মাস 6 মেয়েটা। তবে সেই যুদ্ধ বিধ্বস্ত দিনটি আস্তে আস্তে সে আর বেবি ফুড খাবার বয়সে থাকবে কিনা জ্যাঠামশাই জানেন। শুধু বিস্কুটের স্টকটা ছাতের ঘরে ওঠে না, খাবার ঘরেই রাখতে হয়, কারণ ঠাকুমার ভাঁড়ারে বিস্কুটের প্রবেশ নিষেধ। আর কেউ না জানুক, ঠাকুমা তো জানেন বিস্কুট তৈরি হয় মুরগির ডিম দিয়ে। ময়দার সঙ্গে ডিমের গোলা না মিশলে নাকি বিস্কুট খাস্তা হয় না। এ তথ্য ঠাকুমা তার ঠাকুমার কাছে জেনে রেখেছিলেন। সে জানা তো আর নড়চড় হতে পারে না। ঠাকুমার ঠাকুমা হচ্ছেন মহারানীর আমলের লোক। মহারানীর ঝুঁটি বাঁধা মুখ টাকা ছিল তার কাছে। তার ঠাকুমার এই ভুল জ্ঞানটা শোধরাবার চেষ্টা করে না বুবুন। বুবুনের জ্যাঠতুতো দাদা বেবুনও কখনো না। যে এখন নরেন্দ্রপুরে পড়তে গেছে, শ্রীরামপুরের ছেলেকে যে কেন নরেন্দ্রপুরে পড়তে পাঠানো হলো তা ভগবানই জানেন। বুবুন তো প্রতিবাদ প্রশ্নও তুলেছিল, গুরু বড় না শিষ্য বড়? শ্রীরাম আর শ্রীরামকৃষ্ণের তফাৎ কি? আর নরেন্দ্র মানেই তো বিবেকানন্দ। কিন্তু এমন বাড়ি বুবুনদের যে কেউ তার কথা কানে তোলে না, হ্যাঁ হ্যাঁ করে শুধু হাসে। দাদা চলে যাওয়ায় কি বুবুনের কম অসুবিধে ঘটেছে? কে বোঝে সেটা? অবশ্যই জ্যাঠামশাইয়ের আর দোষ কি? বুবুনের ফার্স্ট ডিভিশনে
ম্যাট্রিক পাশ করা বাবাটি কথাটি না তুললে তো আর হতো না। এটি জ্যাঠামশাইয়ের মাথাতেই আসতো না। শোনা যাচ্ছে এরপর বুবুনকেও সেখানে পাঠানো হবে। হোক ভালোই, তবে সেখানে দাদা বলে স্পেশাল করে খেলতে দেবে কিনা কে জানে। কি আর করা, আপাতত বুবুনকে একাই সেই অচ্ছুত মালকে ম্যানেজ করতে হচ্ছে। উপায় কি? বিস্কুটের ওই বৃহৎ বৃহৎ টিনগুলোকে তো আর তৃতীয় মহাযুদ্ধের অপেক্ষায় ফেলে রাখা যায় না। মিয়ে গিয়ে তো অখাদ্য হয়ে যাবে। মুড়ির স্টকটার ভার নিয়েছে যোগিন্দর, সে তো মিয়ে গেলেই বাতিল। জ্যাঠামশাই অবশ্য এসব খবর রাখেন না, তাই তিনি মাঝে মাঝেই দরাজ গলায় অবহিত করান, সাধে কি আর স্টক করি রে? এমন দিনও আসতে পারে হয়তো শুধু দুখানা করে বিস্কুট, এক মুঠো মুড়ি খেয়েই দিন কাটিয়ে দিতে হবে। তখন এই এয়ারটাইট টিনগুলোই ভরসা। কিন্তু তৃতীয় মহাযুদ্ধ যেন কুড়ের সর্দার, আসতে গড়িমসির শেষ নেই। তাই জ্যাঠামশাইকে মাঝে মাঝেই সেই সিঁড়ির ঘর ইন্সপেকশন করতে যেতে হয়, পোকার আবির্ভাব ঘটছে কিনা দেখতে। কিন্তু সে তো মাঝে মাঝে, তার মাঝে অদৃশ্য বা ভৌতিক হস্তক্ষেপে ক্রমশই যে টাইট বস্তারা ঢিলে হতে থাকে, ভর্তি টিনেরা পৌনে হয়ে যায়, কৌটো বোতলরা ভিতরে ভিতরে ফোপরা হয়ে পড়ে। এ তো আর চট করে বোঝবার কথা নয়। কাজেই বাড়ির সর্বত্র বলতে গেলে শিরায় শিরায় যে একটা অদৃশ্য লীলা চলছে, তা প্রথমে কারো নজরে পড়েনি। প্রথম নজরে এলো ঠাকুমার, কারণ বাড়ির মধ্যে তার নজরটাই সব থেকে তীক্ষ্ণ। বুড়ো বুড়ো ছেলেদের শার্ট ঢাকা প্যান্ট আঁটা পেটটি দেখেও তিনি ধরতে পারেন ভালো করে ভরেছে কি ভরেনি। তা সেই তীক্ষ্ণ দৃষ্টিতেই হঠাৎ ধরা পড়ল রান্নাঘরে বাসনের তাক যেন হালকা হালকা ফাঁকা ফাঁকা। চেঁচিয়ে উঠলেন, রান্নাঘরে বাসন এত কম কেন যোগিন্দর? যোগিন্দর নির্লিপ্ত গলায় বলল, বোধহয় সব মাজা হয়নি। মাজা হয়নি তো উঠোনেই বা পড়ে কই? ঠাকুর যোগিন্দর ঝা আরো নির্লিপ্ত হলো, তবে আছে কোথাও ইদিক সিদিক। বলতেই পারে বাড়ির পা থেকে মাথা পর্যন্ত সর্বত্রই তো বাসন। ঠাকুমার যে ওইটি হবি, ওই বাসন কেনা, আজীবনকাল বাসনই কিনে চলেছেন তিনি। কাঁসা, পিতল, তামা, জার্মান, সিলভার, স্টেনলেস স্টিল, এনামেল, অ্যালুমিনিয়াম, এমনকি হিন্দালিয়াম প্লাস্টিক পর্যন্ত। রান্নাঘরে, ভাড়ার ঘরে, খাবার ঘরে, পুজোর ঘরে, কোথায় না বাসনের ছড়াছড়ি। এছাড়া সিন্ধুকে তো গাদাগাদি। তবু কমতিটা তার নজরে পড়ল। কোথায় কমতি? সবাই ঠাকুমার বাসনের বাতিক নিয়ে হাসাহাসি করল, আর যোগিন্দর ঝা গম্ভীর মন্তব্য করল, মাইজির তো শুধু বাসন আর বাসন। যাবে কোথা? ওদের পা আছে না ডানা আছে? 12 বছর বয়সে দ্বার ভাঙার এক গণ্ডগ্রাম থেকে এ বাড়িতে এসে ঢুকেছিল যোগিন্দর। এখন 52 পা দিয়েছে। বুবুন বলে ঠাকুমার থেকে ও ভালো, আর বাড়ির কাউকেই সে কেয়ার করা দরকার মনে করে না। কিন্তু সেই যোগিন্দর বেশি দিন নয়, 2 দিন পরেই নিজেই হঠাৎ হাঁক পারল, আমার ডাল রান্নার ডেকচিটা কোথায় গেল? তারপর পরপর তুমুল হাঁক, চাল ধোবার গামলাটা কই? তরকারি ধোবার পেতলের বালতিটা? ঝোল ঢালবার
এলমেলের বড় কাশি দুটো, অ্যালমনির পরাতগুলো কই কই কই? মুহুর্মুহু গলা শোনা যাচ্ছে যোগীন্দরের। অ্যালমনি অবশ্য অ্যালুমিনিয়াম, আর এলমেল হচ্ছে এনামেল। তাতে কিছু এসে যায় না, বোঝবার পক্ষে ওই যথেষ্ট। ক্রমেই দেখা গেল আরো অনেক কিছুই হাওয়া হয়ে গেছে যোগীন্দরের দপ্তরের। ছোট হাঁড়ি নেই, মাঝারি ডেকচিরা দুজন নেই, আল্টু বাল্টু কাচের গ্লাসের কতগুলো নেই। এই গ্লাসগুলো যোগীন্দর আর মোক্ষদার যখন তখন চা খাবার। কিছুদিন হলো আর একটা ছেলে এসে জুটেছে, বানবাসী হয়ে কোথা থেকে যেন ছিটকে এসে ঘুরে বেড়াচ্ছিল। বড়বাবু বাজারের রাস্তা থেকে কুড়িয়ে এনেছেন। রোগা হ্যাংলা এতটুকুন ছেলেটা, কিন্তু চায়ের আসরে দিব্যি নাম লিখিয়ে ফেলেছে। তা ফেলেছে ফেলুক, কিন্তু গিলাসগুলো কোথায় ফেলল? বড়বাবু শুনতে পেয়ে বললেন, ওকে বকছো কেন ঠাকুর? ও কাচের বাসন ধোয়? মোক্ষদা আড়ালে রেগে উঠল, ধোয় না তা সবাই জানে, কোন কাজটাই বা করে বড়বাবুর পুষ্যি পুত্তরটি? 4 বেলা খাওয়া ছাড়া আমি যা পাই সব মেজে তুলি। হ্যাঁ, বাসন নিয়ে আর কেউ মাথা ঘামাচ্ছিল না, বাদে ঠাকুমা আর ঠাকুর। কিন্তু হঠাৎ আর এক চিৎকার, বুবুনের বাবার গলা, আমার চটিগুলো কে কোথায় ফেলেছে? যেটা পরতে যাই খুঁজে পাই না। ওনার নিজের বউই, মানে বুবুনের মা, অগ্রাহ্য করে বললেন, তোমার চটি আবার কে কোথায় ফেলবে? কারো পায়ে হয়? হোক না হোক গেছে কোথাও। কোথাও যায়নি, বাড়িতেই আছে। দেখো না, সিঁড়ির তলায়, খাটের নিচে, খাবারের ঘরের টেবিলের ধারে, কি বসবার ঘরে সোফার আড়ালে, যেখানে সেখানে ছাড়ো। কিন্তু না, কোথাও নেই। 7 জোড়া চটির 4 জোড়া নেই। তবে কি ভাগ্যিস নেহাত নতুনগুলো যায়নি। কিন্তু গেল কি করে? চটি হাপিস করে দেবার মতো লোক কে এসেছে বাড়িতে? তবু মেজবাবুর চটি নিয়েও কেউ তেমনি মাথা ঘামালো না। আছে কোথাও। মাথা ঘেমে উঠল বুবনের কাকিমার আর্তনাদে, আমার অনেক শাড়ি পাচ্ছি না। সে কি, শাড়ি পাচ্ছ না? হ্যাঁ, আমার সেই লাল চৌখুপি ডোরেটা, সেই নীল ডোরা তাঁতেরটা, সেই সবুজ ছাপাটা, সেই হলদে কালো মিশনাটা, ও সেই গোলাপি বুটি দেওয়াটা, সেই সোনালি পাড় খয়েরিটা, ও হো হো সেই তুতে রঙেরটা, নস্যি রঙেরটা। আ আ বলো কি, কি কাণ্ড! ছিল কোথায়? কোথায় আবার? আলমারিতে এলোমেলো মতো হয়েছিল, তাই গোছাতে গিয়ে। ডক্টর জ্ঞানেশ বর্মন যদিও ছোটোখাটো গোলমালে কান দেন না, তবে গোলমালটা ক্রমশ উত্তাল হয়ে ওঠায় নিজের স্টাডি রুম থেকে এত হইচই কেন? বলে এসে ব্যাপারটা শুনে অবহেলায় বললেন, যেসব কাপড়ের কথা ভাবছ সেসব হয়তো তোমার আগে ছিঁড়ে গেছে। কাকিমা রেগে লাল হলেন। ছিঁড়ে গেছে? ছিঁড়ে যাওয়া শাড়ি নিয়ে আমি হইচই করছি? তা তোমার এই এত এত কাপড়ের হিসেব থাকে? অসম্ভব। 2-3 আলমারি কাপড়। কাকিমা আরো রেগে বললেন, তোমার ওই 4 আলমারি বইয়ের হিসেব থাকে না? বইয়ের সঙ্গে কাপড়ের তুলনা, কি অ্যাবসার্ড চিন্তা! বলে চলে গেলেন জ্ঞানেশ। তা যান, কাকিমা তখনও বলে চলেছেন, ও দিদি, আমার সেই মাল্টি কালার প্রিন্টেডটাও যে দেখতে পাচ্ছি না, আর সেই অরেঞ্জ পাড় সাদা শাড়িটা।
শুনতে শুনতে দিদিরও ভয় জন্মে গেল। দিদি মানে বুবনের জেঠিমা আর কি। তিনি চট করে দেরাজ খুলে তার সম্পত্তি দেখতে গেলেন আর সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। না, তিনি বেশি হইচই করেন না। তিনি শুধু বললেন, 1 গ্লাস জল, আর বললেন, পাখাটা খুলে দাও। গায়ের শালটা খুলে ফেললেন। তারও একই ব্যাপার, চাবি বন্ধ দেরাজের মধ্যে থেকে বেশ বড় একটি খাবল। দেখে শুনে বুবনের মাও ভয়ে ভয়ে নিজের বাতিকের মালগুলি দেখতে এলেন। কি জানি বাবা, যা হচ্ছে বাড়িতে, তার তো আবার চাবি টাবির বালাই নেই, খোলা বেতের ঝাঁপির মধ্যেই পড়ে থাকে। কিন্তু না, তার সব ঠিক আছে। গুনে গুনে দেখলেন যতগুলো পশমের গোলা ছিল সবই অটুট। ওইটি তো বাতিক বুবনের মার। শীত পড়ল কি রাশি রাশি পশম আসতে লাগলো তার। তা কি ভাগ্যি তার ঝাঁপিতে অশরীরীর হাত পড়েনি। অশরীরী বলতে হয়, শীত কাটল না, চাবি ভাঙল না, এসেছে এমন চিহ্ন মাত্র নেই। অথচ জিনিসপত্র উড়ে যাচ্ছে। এতদিন সবাই অন্যমনস্ক ছিল, এখন হঠাৎ সবাই সচেতন হয়ে উঠেছে, আর বাড়িতে সর্বদাই যখন তখন আর্তনাদ উঠছে। এ কি, 5টা হ্যারিকেনের মধ্যে মোটে 3টে পড়ে, আর 2টো, ও মা, ছাতাগুলোও তো সব নেই। সেই বাজে বাটোলাটা, সেই রং জ্বলে যাওয়াটা, সেই পেল্লায় ঢাউসটা। এত বড় সংসারে অবশ্য ছাতার গুনতি থাকে না। ভালো মন্দ, শৌখিন অশৌখিন কত রকম। তবে বেশ কয়েকটা যে গেছে তাতে সন্দেহ রইল না। কিন্তু শুধুই গেছে, যাওয়াটা থেমে গেছে? মোটেই না, সারাক্ষণে কিছু না কিছু যাচ্ছে। শতরঞ্চি, মাদুর, বালতি, মগ, গামছা, তোয়ালে কি নয়, এমনকি কাপড় কাচা সাবান পর্যন্ত। এই ছিল, এই নেই, এই রেখে গেছ, এই লোপাট। শুনে শিউরে উঠতে হয়। বাজারের থলিটা নামিয়ে রেখে মাছের হাত ধুতে গেছে যোগিন্দর। বছরে তার থেকে কপি কমে গেছে, বেগুন কমে গেছে, আলু, মূলো, শিম সবই কমে গেছে। হতে পারে ঠাকুমার কবলে পড়ে গেলে মাছের হাত ধুতে কিছু কিঞ্চিত বেশি সময় লাগে, তাই বলে এমন একটা দুর্ঘটনা ঘটে যাবে তার মধ্যে। জীবনে কখনো এমন ঘটেছে এই বর্মন বাড়িতে? তাছাড়া যদি দৃশ্যমান কোনো হাতের হাত পড়ত, সে কি পুরো থলিটাকে ছো মেরে উড়িয়ে না নিয়ে গিয়ে কিছু কিছু নেবার পদ্ধতি অবলম্বন করত? এরপরও বাড়ির ছোটবাবু প্রফেসর জ্ঞানেশ বর্মনের অভিমতে মত মিলিয়ে বলতে হবে, অলৌকিক বলে কিছু নেই জগতে। তাও হয়তো তার কাছে নস্যাৎ হবার ভয়ে মনে মনে না মানলেও মুখে বলতো। কিন্তু সেদিন বড়বাবু দ্বিজেশ বর্মনের সিঁড়ির ঘর থেকে চেঁচাতে চেঁচাতে নিচে নেমে আসার পর আর কেউ মুখেও বলছে না, প্রকাশ্যে জোর গলায় জ্ঞানেশকে নস্যাৎ করে দিয়ে ঘোষণা করছে এ অদৃশ্য হাতের কাজ। তবে ওই 2টো দল গড়ে উঠেছে। এক দলের মতে ব্যাপারটা ভৌতিক, আর অন্য দলের মতে না, ভগবানিক। কিন্তু ভূতের দলটাই দলে ভারী। এ দলে যোগিন্দর ঝা, মোক্ষদা দাসীও এসে জুটেছে কিনা। ভূত ছাড়া আর কিছু হতেই পারে না। ভূতের সমর্থকরা বলছে ভগবানের আর খেয়ে দেয়ে কাজ নেই, তাই এইসব হিজিবিজি জিনিস চুরি করে মরছেন। হ্যাঁ,
ননিচোরা বলে একটা নাম তার আছে বটে, কিন্তু তাই বলে বাসন, কাপড়, চাদর, চটি, ছাতা, মাদুর, বালতি, হ্যারিকেন, গামছা, তোয়ালে, চাল, গম, আলু, বেগুন, এমনকি কাপড় কাচা সাবান পর্যন্ত। আহ, ছি ছি, ভগবানের নামে এ কি বদনাম! এ হতেই পারে না। ভগবানিক সমর্থকরা বলছেন, তবে বলি, ভূতকে কখনো কেউ হ্যারিকেন জ্বালতে দেখেছ? বেড কভার পেতে বিছানায় শুতে? দেখা তো দূরের কথা, শুনেছ কখনো ভূতেদের কাপড়, চাদর, ছাতা, জুতোর দরকার হয়? মানুষকে হাতে পেলে শুনেছি ধরে আছাড় দেয় তারা, কিন্তু সাবান ঘষে কাপড় আছড়াতে শুনেছ? ভূতের জীবনযাত্রায় যদি সাবানের ব্যবহার থাকতো, তাহলে আর হাড্ডি নোংরা লোকেদের ভূতের সঙ্গে তুলনা করা হয় কেন? ভূতেরা কি চান করে? তাই তাদের গামছা, তোয়ালে, বালতি, মগে দরকার পড়বে? এসবই হচ্ছে ভগবানের খেলা। বলে ভগবানিকবাদী জেঠিমা হাফ জিরোতে থামেন। এই ফাঁকে ভৌতিকে বিশ্বাসী কাকিমা বলে ওঠেন, আর ভগবানেরই বুঝি ওই সব লাগে? ব্যাস, সঙ্গে সঙ্গে এগিয়ে এলেন ঠাকুমা, বললেন, বলো কি ছোট বৌমা, ভগবানের আবার কোনটা না লাগে? কোন জিনিসটায় দরকার নেই তার? দেখগে যাও, দেব মন্দিরে মন্দিরে কি ঠাকুর বাড়ি টাড়িতে সকালবেলা মুখ ধোবার জল থেকে রাত্রিরে মশারি ফেলা বিছানায় শোয়া পর্যন্ত কি না লাগে ঠাকুরের! কাপড়, গামছা, ছত্র, পাদুকা, চানের জল, আচানোর জল, পান মশলা, আর খাবার ব্যাপারে তো কথাই নেই। মানুষের 4 বার ভোগ, ওনাদের 64 ভোগ। বলে কিনা ভগবান এসবে কি করবেন, কি না করবেন, সবই তার লীলা। কাকিমা এই জোরালো যুক্তিতে প্রায় কোণঠাসা হয়ে গিয়ে বলেন, বাহ, ভগবান কি ওসব চান? মানুষের শখ করে দেয় তাই। ঠাকুমা আরো জোরালো হলেন, ভগবান না চাইলে মানুষের কি সাধ্য ছোট বৌমা যে তাকে দেবে? এ বাড়িতে কেউ দিচ্ছে না, তাই নিজেই নিচ্ছেন। কাকিমা আবার তর্কে নামেন, কিন্তু বিস্কুটের টিনগুলো ফাঁকা হয়ে গেল কেন? ভগবান কি বিস্কুট খান? অত শুচিবাই গঙ্গা জল ছাড়া চলে না। ঠাকুমা অগ্রাহ্য ভরে বলেন, তা কালটি যে মেলেচ্ছ কাল ছোট বৌমা, এ কালের ভগবানের হয়তো তোমাদের বিস্কুট পাউরুটি খাওয়া দেখে খেতে মন হয়েছে। তাছাড়া দেখেছ লক্ষ্য করে, জিনিসপত্র ওড়াচ্ছেন বটে, তবে বুঝে বুঝে, ভালোগুলি রেখে নিরেশগুলি ওড়াচ্ছেন। তার মানে গেরস্থর ওপর মায়া রয়েছে, ভূতের তা থাকে। কাকিমাতে আর ঠাকুমাতে যখন তর্কযুদ্ধ চলছে, তখন বুবুনের বাবা সেখানে এসে পড়ে বলে ওঠেন, হ্যাঁ হ্যাঁ, মার কথাই ঠিক, এ কাজ ভগবানই করছেন মনে হচ্ছে। সঙ্গে সঙ্গে জ্যাঠামশাই ঘরের মধ্যে থেকে চেঁচিয়ে বলে ওঠেন, ডেফিনেটলি ভগবান, তাছাড়া আর কিছু হতে পারে না, আমাদের নিয়ে মজা দেখছেন আর কি। এরপর আর প্রফেসর বর্মন চুপ করে থাকতে পারলেন না। স্টাডি রুম থেকে বেরিয়ে এসে সতেজে বললেন, তর্ক থামানো হোক, ভূত নয়, ভগবানও নয়, স্রেফ চোর। দুর্দান্ত চালাক কোনো চোর চালিয়ে যাচ্ছে এসব। চোর মানে মানুষ চোর। দুদলই জোরে মাথা নাড়ে, অসম্ভব, চোর হলেও মানুষ তো, সে কি অদৃশ্য হবার মন্তর জানে? দেখলে তো সকালে টেবিলের উপর থেকে আয়োডিনের শিশিটা কিভাবে উড়ে গেল, তক্ষুনি রেখে গেছি,
চোরের আয়োডিনের শিশির কি দরকার? জ্ঞানেশ বর্মন তেজের গলায় বলেন, আর তোমাদের ওই ভূত কিংবা ভগবান, তাদেরই বা কার দরকার? বরং চোরেরই দরকার। পাঁচিলে উঠতে কি পাইপ বেয়ে, ছাতে উঠতে হাত পা ছাড়তে পারে। পাহারা বসাও, পাহারা বসাও, দেখি কেমন না চোর ধরা পড়ে। পাহারাটা আর কোথায় বসানো হবে শুনি? সদর খিড়কি দুটো দরজায় তো 100 বার চাবি লাগানো হচ্ছে, তেমনি 200 বার খোলাও হচ্ছে। এই বুবুন, তোর তো ছুটি চলছে, তুই আর ওই পচা না বোচা তোরা পাহারা দে। বুবুন বলে, আমি কি পাহারা দেব? বাহ, ভূত ভগবান শুনলেই তো আমার ভয় করে। হ্যাঁ রে বোচা, করে না? ভূতে ভয় পাই না আমি? নতুন চাকর বোচা মিনমিন করে বলে, তা তো পাও, রাতের দিকে ছাতে উঠলেই তো, বলেই চট করে চলে যায়। আর জ্ঞানেশ বর্মন কিছুক্ষণ সেই দিকে তীব্র দৃষ্টিতে তাকিয়ে থেকে হঠাৎ জ্ঞানগর্ভ গলায় বলে ওঠেন, বুঝেছি, ওই বেটাই চোর, ওটা আসা পর্যন্তই এই সব চলেছে। বোচা, ওই বোচা, ওই রোগা হ্যাংলা, নাকে সর্দি, কেলে চামচিকেটা। হাসির ধুম পড়ে যায় বাড়িতে। মেজবাবু বলে ওঠেন, কি যে বলিস গেনু, ওর বলে উত্তর পূব জ্ঞান নেই, ও করবে চুরি। সঙ্গে সঙ্গে বড়বাবু বলে ওঠেন, ঠিক কথা গেনু, ও করবে চুরি। আর যদি চুরি করবে তাহলে কিছু রেখে কিছু নেবে কেন? এই তো কাল সন্ধেবেলা ডয়ার থেকে আমার পার্সটা হাওয়া হয়ে গিয়েছিল, বলিনি কাউকে। আজ আবার দেখি যেখানে ছিল সেখানেই আছে, তার মধ্যে 100 টাকার নোট 2খানাও আছে। শুধু খান 3 10 টাকার নোট ছিল, সেগুলো নেই। তাহলেই বল, চোর তার চুরির মাল কিছু নিয়ে আবার ফেরত রেখে যায় শুনেছিস কখনো? মনে আছে এর? জ্ঞানেশ বর্মন বলেন, খুব মনে আছে। 100 টাকার নোট ভাঙাতে সাহস হয়নি। লোকে ওর চেহারা আর বয়স দেখে সন্দেহ করতে পারবে ভেবে, আচ্ছা ঠিক আছে, আমি ধরছি চোর, চোখ রাখলেই চোর ধরা যায়। ঠাকুমা কাঁদো কাঁদো হয়ে বলেন, ভূত মানে না, ভগবান মানে না, এ ছেলের কি হবে দ্বিজু? কান্নাকাটি কিসের, কান্নাকাটি কিসের, কিছু হবে না। এই বলে দেবু দ্বিজু সরে পড়েন। আর অন্য সকলে উঠে যাবার পর মোক্ষদা আর যোগিন্দর গম্ভীরভাবে আলোচনা চালায়, গ্রামে ঘরে কিভাবে ভূত তাড়ায়। সে ব্যবস্থায় ভূত বাপ তো বটেই, দাদু দাদু, দিদা দিদা, মা মা, মাসি মাসি করে পালায়। এখন আবার বাড়িতে 2টো দল গড়ে ভূত কি ভগবান, এ প্রশ্ন এখন মুলতুবি আছে। বর্তমান প্রসঙ্গ বোচা, মানে যে বোচা বাড়ির মধ্যে সব থেকে হতমান্য, সব থেকে অদরকারি, সব থেকে গৌণ, আর প্রায় সকলের হিসেবে ওচা। যেমন চেহারা তেমনি বুদ্ধি, তেমনি আচার আচরণ। সেই বোচাকে নিয়েই এখন বাড়িতে যখন তখন অধিবেশন বসছে। আলোচ্য বিষয় বোচা, চোর কিনা চোর। এই প্রশ্নে আগের 2 বিরোধী পক্ষ এক হয়ে গেছেন, শুধু স্বতন্ত্রটি একা বিরোধী পক্ষে। তার মতে বোচাই চোর, নিশ্চয় চোর, নির্ঘাত চোর। আর সম্মিলিত বৃহৎ দলের মতো হতেই পারে না বোচা চোর। কি আশ্চর্য, দেখতে পাও না সর্বদাই কেমন চোর চোর ভাব ওর? কি আশ্চর্য, বুঝতে পারো না বেচারা বানের জলে ভেসে আসা কুড়িয়ে পাওয়া ছেলে বলে অত ভীতু ভীতু কেন?
বুবুনের সঙ্গে তো বেশ খেলে টেলে। বড় দল একদিন বুবুনকে ধরলেন, আচ্ছা বুবুন, তোর কি মনে হয় বোচাটা? বুবুন সতেজে বলল, মনে হওয়া হইর কি আছে, বলে দিচ্ছি বোচা কখনো চোর নয়। একক পার্টে একদিন শুধলেন, বুবুন তোমার কি মত, মানে বোচার ব্যাপারে? বুবুন রেগে বলে উঠল, বাড়ির লোককে যদি চোর বলতে ইচ্ছে হয় তোমার, ছোট কাকা আমায় বলো বরং। বোচা বাড়ির লোক? বুবুন ক্রুদ্ধ গলায় বলল, বাড়ির লোক নয়, ও এখানে খায় না, শোয় না, থাকে না? ওর আর কোনো বাড়ি আছে? অতএব বুবুনের কাছে খবর পাবার আশা নেই, বোঝাই গেল। ছোট কাকা বললেন, ও বলবে? বোচা হলো ওর হাতের পুতুল, খিদমতগার সাগরেদ। বুবুনের কথায় বোচা ওঠে বসে। ঘুড়ি ওড়াতে বোচা, মার্বেল খেলতে বোচা, ইট সাজিয়ে ক্রিকেট খেলতে বোচা। দেখছি তো রাত দিন ওই সুযোগটি নিয়ে বোচা হাত সাফাই চালিয়ে যাচ্ছে। তা বোঝবার বুদ্ধি বুবুন চন্দরের থাকলে তো। কিন্তু ও কথা তো ছোট কাকার, বাকি সকলেই তো বোচার পক্ষের স্বেচ্ছাব্রতী উকিল, তারা বলেই চলেছেন অসম্ভব। এই টিকটিকির মতো কেলে শুটকো বোকার হাড্ডি বোচা, তার মাথায় এত বুদ্ধি হবে? ছোট কাকা বললেন, বেশি চালাকরাই হাদা বোকা সাজে। দূর, এতদিন ধরে দেখা যাচ্ছে। ছোট কাকা মানে জ্ঞানেশ বর্মন জোরালো গলায় বললেন, আচ্ছা এবার দেখতে পাবে, এখন ওয়াজ করে চলেছি, যেদিন হাতে নাতে ধরবো সেদিন দেখবে। ওরা বললেন, সেদিন আর আসছে না বাপু, ভূত ভগবান একজনকে তোমায় মানতেই হবে, নেভার। কিন্তু হায়, প্রফেসর জ্ঞানেশ বর্মন কি স্বপ্নেও ভেবেছিলেন সেই দিনই তাকে মত বদলাতে হবে? হ্যাঁ, সেই দিন দুপুরেই। কলেজে স্ট্রাইক চলছে, কলেজ বন্ধ। জ্ঞানেশ তার স্টাডি রুমের ঘরের মধ্যে থাকতে থাকতে হঠাৎ অনুভব করলেন ঘরটা বড় ঠান্ডা, একটু রোদে বেরোলে ভালো হয়। জানালা দিয়ে দেখলেন বাড়ির পিছনের খোলা জমিটায় বেশ রোদ। চটিটা পায়ে গলিয়ে বেরিয়ে এসেই দেখেন বোচা শুট করে বাড়ির পিছনে দরজা দিয়ে বেরিয়ে চোরের মতো এদিক ওদিক তাকাতে তাকাতে ওই জমিটা দিয়েই কোথায় যেন চলতে শুরু করলো। আর হ্যাঁ, যা ভেবেছেন তাই। বোচার ময়লা ময়লা র্যাপার ঢাকা হাতটায় কি যেন একটা বড় সড়ো জিনিস। র্যাপারটা টেনে টেনে সেটাকে ঢাকবার চেষ্টা করছে। পা থেকে মাথা পর্যন্ত আহ্লাদে বিদ্যুৎ খেলে গেল জ্ঞানেশের। এইবার তো হাতে নাতে ধরা গেছে বাছাধনকে, আর কোথায় পালাবে জাদু। চটপট এগিয়ে গেলেন, পিছন থেকে নিঃশব্দে ওর চুলের মুঠিটা চেপে ধরে বজ্র কণ্ঠে বলে উঠলেন, কোথায় যাচ্ছিস? বলাই বাহুল্য, এ অবস্থায় এ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। কাজেই বোচা চুপ। বোচার কালো মুখটা সাদা হয়ে গেল। বোচার চোখের সামনে সমস্ত পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। চুলের মুঠি ধরা মাথাটা নাড়া দিয়ে জ্ঞানেশ ভীষণ গলায় আবার প্রশ্ন করলেন, হাতে কি? এই প্রশ্নের উত্তর দিতে হলো না বোচাকে। তার হাত পা বুক মাথা সব কেঁপে গিয়ে র্যাপারের আড়াল থেকে জিনিসটা রাস্তায় পড়ে গিয়েই জানিয়ে দিল জিনিসটা কি। না, টাকা কড়ি, কাপড় চাদর, চাল ডাল, ছাতা জুতো এসব কিচ্ছু না, অতি দিনহীন তুচ্ছ একটা জিনিস, দড়িতে বাঁধা 4টি পুরনো খবরের কাগজ। কিন্তু তাতে কি,
চুরি হচ্ছে চুরি, আলপিন চুরিও চুরি। বেশ বোঝা যাচ্ছে চুপি চুপি নিয়ে গিয়ে শিশি, বোতল, কাগজ ওলাকে বিক্রি করে দেবে, আর এইভাবেই বাড়ির জিনিসপত্র নিয়ে গিয়ে ওই কর্ম করে চলেছে। ওহ, অসহ্য! জ্ঞানেশ রাগে জ্ঞান হারিয়ে বলে ওঠেন, চল তোকে পুলিশে দিই গে, পাজি, বদমাস, শয়তান, বিচ্ছু। আচ্ছা, আগে চলো বাড়ির মধ্যে, আগে তোমার স্বরূপ চেনাই সবাইকে। বোচা চোর হতেই পারে না, বোচা বোকা শোকা ভালো মানুষ। দেখুন এবার সবাই তোলো, কাগজগুলো তোলো। ভয়ে কাঠ, বোচা কাঠের পুতুলের মতোই নীরবে আদেশ পালন করে। জ্ঞানেশ তার কান ধরে টানতে টানতে বাড়ির মধ্যে নিয়ে এসে চিৎকার করে ওঠেন, কই, কে কোথায় আছো? এসো, দেখে যাও, বোচার স্বরূপ দেখে যাও। এই চিৎকারে দিবানিদ্রা ভেঙে বাড়ির সবাই ছুটে আসে। ঠাকুমা ঠাকুর ঘরের সামনে রোদ ভরা বারান্দা থেকে, বড়, মেজ, ছোট তিন বউ নিজ নিজ ঘরের কম্বলের তলা থেকে, মোক্ষদা ছাদের ওপর থেকে, যোগিন্দর সিঁড়ির তলার চৌকি থেকে, শুধু বড়বাবু দ্বিজেশ বর্মন দোতলার দালানে পায়চারি করছিলেন। তিনি চটপট নেমে এলেন সবাগে। তিনি বিজনেসম্যান, বেলা 2টোয় বাড়ি ফেরেন, 2:30টে লাঞ্চ করেন। এইমাত্র সেটি সেরে একটু হাঁটছিলেন, ওটাই স্বাস্থ্যবিধি। বাড়ি নেই শুধু 2টি মানুষ, বুবুন আর বুবুনের বাবা। একজন স্কুলে, একজন অফিসে। যাক, যারা আছে তারাই বা কম কি। অনেক হইচইয়ের মধ্যে ঘটনাটি সকলেই জ্ঞাত হলেন এবং পাথর হয়ে গেলেন। যদিও বড়বাবু 2-1বার বলতে চেষ্টা করলেন, সামান্য 2খানা পুরনো খবরের কাগজ, তার জন্যে থানা পুলিশ। তার যুক্তি টেকল না। জ্ঞানেশ দৃঢ় সংকল্প, বলেন, সামান্যর সূত্র থেকেই অসামান্য সন্ধান মেলে। বোঝা যাচ্ছে ওর পিছনে কোনো গ্যাং আছে। তাদের প্ররোচনাতেই এই হতভাগা শয়তান তলে তলে সব সরাচ্ছে। আরও কত বাড়িতে কত জাল পাতা আছে কে জানে। পুলিশের মার খেলেই পেট থেকে কথা বেরোবে। কি করলে কি হবে কে জানে। আপাতত বোচার পেট থেকে তো দূরের কথা, মুখ থেকেও একটি শব্দ বার করা যাচ্ছে না। এমনকি এ অফারও করা হয়েছিল তাকে, তুই একবার খুলে বল কার নির্দেশে এসব করছিস, বললে কম শাস্তি পাবি। কিন্তু বোচা বোবা, সেই যে ঘাড় হেট করে দাঁড়িয়ে আছে, নট নড়ন চড়ন, নট কিচ্ছু। সহজে হবে না ছোটবাবু। মারি বোবার মুখ খোলানোর ওষুধ আমার হাতে দিন ছেড়ে, বলে যোগিন্দর সিং তার বিরাট থাবা থাপ্পড় উঁচিয়ে এগিয়ে আসে। আর ঠিক এই সময় বই খাতা হাতে বুবুনের প্রবেশ ঘটে। এর মানে কি হচ্ছে এখানে? হুইসলের মতো চেঁচিয়ে ওঠে বুবুন। সবাই চমকে ওঠে তার আর্তনাদে। শুধু জ্ঞানেশ নির্বিকার, কিচ্ছু হচ্ছে না। শুধু এই সাধু সন্ত মহাপুরুষ মহারাজকে থানায় জমা দিয়ে যাওয়ার আগে একটু ধোলাই দিয়ে নেওয়া হচ্ছে। যোগিন্দরদা, খবরদার! আরো চেঁচিয়ে ওঠে বুবুন, খবরদার, মারবে না ওকে। কি করেছে ও? জ্ঞানেশ আরো ব্যঙ্গের গলায় বলেন, বিশেষ কিছু না, শুধু বাড়ি ফাঁকা করে ফেলবার তাল করে চলেছেন। তবে ধর্মের কল বাতাসে নড়ে। হঠাৎ এই কাগজের সূত্রে হাতে নাতে ধরা পড়লেন চাঁদু।
ভূত ভগবান এখন দেখলে তো সবাই। এখন চলুন মহারাজ শ্রীঘরে। না, বুবুন ছিটকে সরে এসে বোচার পাশে দাঁড়িয়ে বীর বিক্রমে বলে, বোচা যাবে না, আমি যাব। তুই যাবি? কোথায় যাবি? কেন, জেলখানায়? বোচার কি দোষ? ওকে তো আমি বলে গিয়েছিলাম কাগজগুলো দিনুর মা বুড়িকে দিয়ে আসতে। ও বেচারি ঠোঙা বানিয়ে পয়সা পায়। দিনুর মা কে? সকলের একযোগে প্রশ্ন। কে আবার? মানুষ, গরিব মানুষ। বোচাদের গ্রামের বানে ওদের পাড়াটা সব ভেসে যায়নি? তারা সবাই এখান সেখান ঘুরে ওই গঙ্গার ধারের মাঠে পাতার কুটির বানিয়ে বাস করছে না? ওদের কিছু আছে? জামা কাপড়, চাদর, বিছানা, বাসনপত্তর, হেন তেন? সেসব চাই না ওদের। ও তাই? সকলের মুখই হাঁ হয়ে আর বোঝে না। জ্ঞানের কাছেই একটা টুলে বসে পড়ে বলেন, তার মানে তুমি নাটের গুরু? ওদের যা যা সব চাই তুমি তা যোগান দিয়ে আসছো এতদিন? বুবু দৃঢ় গলায় বলেন, না দিলে ওরা বুঝি না খেয়ে মরবে? ঠাকুমা এখন বলে ওঠেন, তা বলে কয়ে চেয়ে নিলেই পারতিস। আহা, বললে তোমরা দিতে যে। বুবুন বিদ্রুপের গলায় বলে, ভারী দাতা যে, ভিখিরিকে একটা কাপড় দিতে হলে বেছে বেছে ছেঁড়াটা দাও দেখি না যেন। জ্যাঠামশাই আসতে বলেন, তা চারলাল দিয়েছিস, এত সব কেন? এত জিনিস লাগে ওদের? বুবুন গম্ভীরভাবে বলে, তোমাদের কত জিনিস লাগে তা ভেবে দেখেছ? তোমরা তো মোটে এই কজন, আর ওরা 25-30 জন। এটুকুও লাগবে না? মেয়েরাই তো শুধু কাপড় পরতে পেরেছে, বেটা ছেলেরা তো বিছানার চাদর ছিঁড়ে ছিঁড়ে টুকরো করে পরেছে। আর তোমাদের এক একজনের 100-200। আমারই তো কত গাদা গাদা শার্ট প্যান্ট ছিল। বুবুনের মা ঝাঁপিয়ে উঠে বলেন, সেসব দিয়ে দিয়েছিস নাকি? সব দেবার উপায় আছে, তুমি ধরে ফেলবে না? বুবুন বলে, বেশি ভালোগুলো তো সবই রেখে দিয়েছি। একজনের 50টা আর 50 জনের একটাও নেই। মানে হয় এর? এই তো জ্যাঠামণি, তুমি যে, যদি যুদ্ধ লাগে তখন খেতে পাবো না বলে এত এত জিনিস কিনে কিনে পচাচ্ছ, আর ওরা এখনই খেতে পাচ্ছে না। ও দয়ার সাগর মহাপ্রাণ, পুণ্যাত্মা মহাশয়। ছোট কাকা ঠাট্টার গলায় বলেন, কিন্তু চুরির মাল দাতব্য করলে কি আর পুণ্য হয় হে? চুরির মাল? বুবুনের মুখটা আগুনের মতো হয়ে ওঠে। বাড়ির জিনিস নিলেই চুরি করা হয়? তা বাপু, 2য় ভাগে তো লেখা আছে, না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়। বুবুন একটুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে বলে, ও তোমরা সবাই আমার পর? ঠিক আছে, তাহলে আমায় থানায় নিয়ে চলো, শিগগির চলো, কিন্তু কখনো বোচাকে নয়। ও রোজ ভয় পেয়েছে, আমি জোর করে করে। এই বুদ্ধু, বোচার মতন চুপ করে বকুনি পিটুনি খেয়ে যাচ্ছিস যে, বলতে পারছিস না তোর দোষ নেই, ছোটদাবাবু বলেছে তাই করেছিস? বোকারাম হাঁদা, যা তোর সেই চেনা লোকেদের কাছে চলে যা, পাতার কুড়েতে থাকবে যা, এই পচা বাড়িতে থাকতে হবে না। ছোট কাকা চলো শিগগির, আমি চুরি করেছি, আমি জেলে যাব, বাস। পুলিশকে বলবে চলো। এই ছেলেটা পরের জিনিস চুরি করে ছাদ থেকে দড়ি বেঁধে ঝুলিয়ে রান্নাঘরের পেছনের বাগানে নামিয়ে দিয়ে। কি কি বললি? ছাদ থেকে দড়ি বেঁধে ঝুলিয়ে বাগানে নামিয়ে দিয়ে? তা কি করব,
তোমাদের সামনে দিয়ে দিয়ে নিয়ে যাব? বাজে কথা থাক ছোটকা, শিগগির আমায় পুলিশে দেবে চলো। চোরকে বাড়িতে রাখবে কেন? থাম থাম, যথেষ্ট ভূতমি হয়েছে। ওহ! প্রফেসর জ্ঞানেশ হঠাৎ টুল থেকে উঠে দাঁড়িয়ে সারেন্ডারের ভঙ্গিতে 2 হাত তুলে বলে ওঠেন, না, তোমাদের কথাই মানছি। ভূতের কাণ্ড কারখানাই চলেছে বাড়িতে। মানুষের মাথায় আসতো এসব? তা জানতাম না তো বাড়ির মধ্যে জলজ্যান্ত একটি ভূত তৈরি হয়ে বসে আছে। বলে কিনা ছাদ থেকে দড়ি বেঁধে। ভাবতে পারো বর্দা, শুধু ভূত নয়, এটি হচ্ছে একখানি জিনিয়াস ভূত। জ্যাঠামশাই আস্তে এগিয়ে আসেন বোচার দিকে। ওর মাথায় একটি হাত রেখে বলেন, বাড়িতে শুধু একটি ভূতই নেই গেনু, একটি ভগবানও আছে। এত লাঞ্ছনাতেও একবার বলে উঠল না আমার কি দোষ। ছোট দাদাবাবু বলেছে বলেই তো। একে ভগবান বলবো না?